হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আমি অর্ণব শর্মা। থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে কি টপিকের ওপর তোমাদের আলোচনা করা হবে। যারা মূলত ডাব্লিউবিপিএসসির মিসলিনিয়াস সার্ভিসের প্রিলিমস দিয়ে উঠলে বা পরবর্তীকালে ডাব্লিউবিসিএস 2025 সালের জন্য রেডি হচ্ছ, তোমরা জানোই যে ডেসক্রিপটিভ প্যাটার্ন আসছে। আমি অলরেডি এর আগেই ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং এর স্কিল বা হাউ টু রাইট ডেসক্রিপটিভ অ্যান্সার তার একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। বিভিন্ন রকম কিওয়ার্ডস রয়েছে, সেই কিওয়ার্ডস অনুযায়ী কি করে কি লিখতে হয় তার ডিটেল বর্ণনা দেওয়া আছে। আজকে তাহলে স্যার কি নিয়ে আলোচনা করবেন? আজকে এইবারের যে মিসলিনিয়াস সার্ভিস স্যার আসছে মেন্স এক্সাম, সেই মিসলিনিয়াস সার্ভিসের কোন কোন দিকগুলোকে একজন অ্যাসপিরেন্টের খেয়াল রাখা তার মেন্স পরীক্ষার জন্য বা প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখা উচিত, সেটাকে নিয়ে আলোচনা করা হবে এবং ইম্পর্টেন্ট টপিক কী কী আছে সেগুলোকে আমরা অ্যানালিসিস করব। সুতরাং বলতে পারো দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা আজকে জিএস পেপার, যে জিএস পেপারটা আয়ত্ত করা সব থেকে টাফ, এবং মিসলিনিয়াস সার্ভিসের জিএস মানে শুধুমাত্র কিন্তু ইতিহাস ভূগোল নয়, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন আসছে। এই কারেন্ট অ্যাফেয়ার্স বেসড যে কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেন অ্যান্সারগুলোর রাইটিং স্কিল কি হওয়া উচিত, আমি দেখো আর্ট অফ অ্যান্সার রাইটিং শিখিয়ে দিয়েছি। বাট কি কি দিক মাথায় রাখবো একজন অ্যাসপিরেন্টের পরীক্ষার দেওয়ার আগ দিয়ে, সেই অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, তারপর তো আমরা টপিকে চলে যাব, যে টপিকগুলোকে ধরে ধরে আমরা ক্লাস করব, সব ঠিক আছে। কিন্তু সবার আগে কোন কোন জিনিস, কত নাম্বারের কোশ্চেন, কত টাইম ম্যানেজমেন্ট কি হবে, আমি অ্যাকুরেসি কি করে রাখবো, স্যার এটা তো এমসিকিউ নয়, তাহলে অ্যাকুরেসি কি করে আসবে? আসবে। একটা হল ঘরে তুমি যখন অবজেক্টিভ পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত, সেখানে ডেসক্রিপটিভ মেন্সে যেখানে তোমাকে লিখতে হবে, সেখানে কিভাবে তোমার প্রস্তুতি হওয়া উচিত তার টেকনিক জানাটাও ইম্পর্টেন্ট। সুতরাং মন দিয়ে আজকের ক্লাসটা দেখে নাও। চলো স্যার কি জিনিস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের টপিক কিন্তু হচ্ছে পার্টিকুলারলি ডাব্লিউবি মিসলিনিয়াসের মেন্স এক্সামের জেনারেল স্টাডিজ পেপারটা। এবার এই পেপারটা মূলত স্যার একটা পেপার হয় বা কমন পেপার হয় কিসের ওপর? জেনারেল স্টাডিজ যেমন থাকে তার সঙ্গে অ্যারিথমেটিক পোর্শনটাও জুড়ে দেওয়া হয়, এবং এই দুটো মিলিয়ে মানে অ্যারিথমেটিক পোর্শন এবং জেনারেল স্টাডিজ দুটো মিলিয়ে নাম্বারের স্যার ওয়েটেজ কত? নাম্বারের স্যার ওয়েটেজ হচ্ছে ফুল মার্কস 150 নাম্বারের, 150 নাম্বারের পরীক্ষা হবে। স্যার কতক্ষণ সময় আছে? সময় আছে স্যার পার্টিকুলারলি 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা তোমার দেখে মনে হবে স্যার বিশাল সময় 150 নাম্বারের জন্য। স্যার বিষয়টা কিন্তু অবজেক্টিভ নয়, ডেসক্রিপটিভ। স্যার খেলাটা কোথায়? ভালো করে বোঝার চেষ্টা করো, এবং তখন তোমার দেখবে হাঁসফাঁস করবে। তোমরা নিশ্চয়ই দেখবে বড় বড় যখন এক্সাম দিয়েছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অনার্সের পরীক্ষা দেওয়ার সময় দেবে, যখন ডেসক্রিপটিভ করতে গেছো, সেই সময় কিন্তু ওই খাতা নিয়ে টানাটানি পড়ে যায়, হাতের লেখা খারাপ হয়ে যায়। শেষে স্যার 5 মিনিট দিয়ে দিন, একটু লিখে নিই, আর স্যার 1 মিনিট দিয়ে দিন, দেবে খাতা নিয়ে টানাটানি চলে যায়। মানে লেখা কমপ্লিট করতে পারো না, অনেকে অনেক কোশ্চেন জেনেও তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে জানো না। এই জিনিসগুলোও গুরুত্বপূর্ণ। তারপরে তো কন্টেন্টের টপিক, সেটা কিভাবে কোনভাবে অ্যান্সারটা মোল্ড করব, আমার অ্যান্সারটা কেন বেটার হবে, তার অ্যান্সার রাইটিং চেকিং, এগুলো আছে, আমরা পরের ক্লাসগুলোতে দেখবো। কিন্তু প্রথম যে টপিকটা মাথার মধ্যে রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট, এবং কোন কোন টপিকগুলো দিয়ে স্যার পড়া শুরু করবো, এইটাই স্যার আজকে ইম্পর্টেন্ট টপিক আমাদের আজকের ক্লাসের জন্য। তো মনে দেখো যে বলা হচ্ছে মোটামুটি ওভারঅল যে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক যে পেপারটা রয়েছে, যেটা 150 নম্বরের স্যার পরীক্ষা, সেই 150 নম্বরের পরীক্ষার টাইম তোমাকে দিচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ টোটাল তোমার সময় হচ্ছে 150 মিনিট তোমার সময় হাতে থাকছে। 150 মিনিট তোমার সময় হাতে থাকছে 150 নাম্বার করার জন্য। স্যার এটা যদি অবজেক্টিভ বা এমসিকিউ পেপার হতো তাহলে বলতাম চাপ নেওয়ার দরকার নেই, তুমি এনাফ টাইম পেয়ে যাচ্ছ। যেহেতু স্যার এটা ডেসক্রিপটিভ পেপার, তাই তোমার চাপ নেওয়ার যথেষ্ট কারণ আছে। কেন স্যার? প্রথম কথা দেখবে ডেসক্রিপটিভ লেখাতে নিজের নাম লিখতে হবে, সমস্ত রোল নাম্বার লিখতে হবে, তোমাকে পেজ দেবে, সেই পেজটাকে ভাঁজ করে করতে হবে, মানে বাউন্ডারি করা যেটা বলা হয়, ফিতে দিয়ে বাদ দিয়ে হতে পারে তোমার যদি টাইম ম্যানেজমেন্ট করতে হয়। এখানে স্যার অঙ্কটাও কিন্তু এই মানে অ্যারিথমেটিক পোর্শনটা তোমার ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ। তাহলে ডেসক্রিপটিভ অঙ্কটা কতগুলো স্যার অঙ্ক আছে? তোমাকে বলছে 10খানা কোশ্চেন দেওয়া হবে এবং প্রত্যেকটা নাম্বার হবে 5 মিনিট করে, যার কোশ্চেন নাম্বার থাকবে তোমার 50টা নাম্বারের অঙ্ক থাকবে। তাহলে 50টা বা 10খানা তোমাকে অঙ্ক করতে হবে। এবার 10খানা অঙ্ক যার নাম্বার হচ্ছে প্রতিটি আর 5 নাম্বার, যেটা তোমাকে ডেসক্রিপটিভলি করতে হচ্ছে। এটা এমসিকিউ ম্যাথ নয় যে তুমি ব্যাক ক্যালকুলেশন
বা শর্ট ট্রিক্স দিয়ে তুমি অঙ্ক করে দিচ্ছ, ফটাফট ফটাফট হয়ে যাচ্ছে। এখানে তোমাকে টাইম ম্যানেজমেন্টও করতে হবে, অঙ্কটা নির্ভুলভাবেও করতে হবে, এবং এটা লেখা ডেসক্রিপটিভ লেখা, তোমরা জানো তোমাদের ক্লাস শুরু হবে, তোমাদের সেশন যাচ্ছে ডেসক্রিপটিভ ক্লাসের ফ্রি সেশনগুলো, সেখানে তোমাদের শেখানো হবে। এর সঙ্গে সঙ্গে পেইড ব্যাচ তো আছেই। পেইড ব্যাচে আমরা কি করি মূলত, তুমিকে কি করে রেকটিফাই করা যায়, কারণ ফ্রি ব্যাচে তো প্রচুর ছেলে মেয়ে, তো সেখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গাইড করাটা একটু হলো সমস্যাজনক। সেখানে পেইড ব্যাচের সাথে পার্থক্যটা কি, যেখানে ধরে ধরে বলে দেওয়া হবে যে বাবা তোমার সমস্যাটা কি হচ্ছে, কেন তুমি তোমার পাশের ছেলে থেকে কেন বেশি নাম্বার পাবে, এই খেলাটা আর কিছুই নয়। বাট মানে তোমার কোনো সমস্যাই নেই, মানে পেইড ব্যাচ ফ্রি ব্যাচের মধ্যে কন্টেন্টের শেখার দিকে সমস্যা নেই, শেখাটা তোমার সমস্যা হবে যে তুমিকে নাম্বার কি করে পাবে। তো এইখানে তোমার খেলাটা হচ্ছে এই যে 5 নাম্বারের স্যার কোশ্চেন, 5 নাম্বারের কোশ্চেন প্রত্যেকটা 10খানা কোশ্চেন করতে হচ্ছে, 10খানা তাহলে অঙ্ক করতে হবে। এই 10খানা অঙ্ক করার জন্য থরলি তোমাকে লিখতে হচ্ছে, তার জন্য সময় দরকার। কিন্তু তুমি স্যার এর জন্য ম্যাক্সিমাম সময় পেতে পারো 50 মিনিট। 50 মিনিট মানে প্রতিটা অঙ্কের জন্য 10খানা কোশ্চেনের জন্য তুমি 5 মিনিট করে পাবে। পার কোশ্চেনে তুমি 5 মিনিট করে পেতে পারো, ম্যাক্সিমাম 50 মিনিট। কেন স্যার এত হিসাব নিকাশ করছেন, ভালো করে ভাবো। 150 মিনিট তোমার টোটাল টাইম। এবার খাতা ভাঁজ করা, খাতা সেলাই করা, জল কেউ নিয়ে আসছে, ফ্যান জ্বলছে না, লাইট জ্বলছে না, পরীক্ষা হলে যেমন সমস্যাগুলো তোমরা ফেস করে থাকো এবং একটু মানিয়ে নিতে গেলে তোমার সময় লাগে পরীক্ষা হলের সঙ্গে। তো সেখানে তোমার কিন্তু 10 মিনিট চলেই যায়, 10 মিনিট বাদ চলেই যায় স্যার। তো যদি 10 মিনিট তোমার বাদ চলেই যায় স্যার, তাহলে তোমার হাতে কতক্ষণই থাকলো, বেশি সময় নেই। তাহলে তোমার 10 মিনিট যদি বাদ চলেই যায়, তাহলে তোমার সময় হাতে রয়েছে কিন্তু বর্তমানে এখন 140 মিনিট। আর এই 140 মিনিটের মধ্যে তোমাকে মিনিমাম প্রতিটা 10খানা অঙ্কের জন্য 5 মিনিট করে দিতেই হবে, ডেসক্রিপটিভ ঠিকঠাক করে নির্ভুল করার জন্য। স্পিডে করতে পারলে ভালো, কিন্তু ধরে নিলাম ম্যাক্সিমাম তোমার 5 মিনিট করে লাগছে, তাহলে তোমার 50 মিনিটও স্যার এখান থেকে কিন্তু চলে যাচ্ছে। তাহলে স্যার 140 থেকে তোমার যদি 50 মিনিট বাদ চলে যায়, তোমার থাকবে পার্টিকুলারলি স্যার 90 মিনিট। এবার একটা 50 নাম্বারের তোমার অঙ্ক হয়ে যাচ্ছে, তোমার পড়ে থাকছে হচ্ছে 100 নাম্বারের তাহলে জেনারেল স্টাডিজ। এবার এই 100 নাম্বারের জেনারেল স্টাডিজ তোমাকে করতে হবে 90 মিনিটে। আবার তোমাকে বলছি স্যার এটা অবজেক্টিভ হলে টাইমের কোনো সমস্যা ছিল না, 1.5 ঘন্টা এনাফ টাইম, কিন্তু ডেসক্রিপটিভের জন্য তাহলে তোমাকে 90 মিনিট মানে 1.5 ঘন্টার সময়, নট জাস্টিফাইড সময়। তাহলে স্যার কি করবে, এবার তোমাকে কোশ্চেনটার কন্টেন্টটা কিভাবে লিখবে, কন্টেন্টটা আমি জানি কিনা, বা আবছা জানি স্যার কি করে জট ডাউন করব। স্যার এই জট ডাউন করার টেকনিকটা আমি আগেই শিখিয়ে দিয়েছি, আর্ট অফ অ্যান্সার রাইটিং যে ক্লাসটা এর আগে নিয়েছি, তোমরা প্লেলিস্টে দেখে নিও। তা কিন্তু এই যে জট ডাউন করার জন্য যে চিন্তা ভাবনা করতে গেলে সময় লাগছে, তারপরে আবার লিখতে হবে, হাতের লেখা ভালো রাখতে হবে, কিভাবে একটা অ্যান্সারকে সুন্দর করে প্রেজেন্ট করব, কারণ তোমাকে পরীক্ষক যিনি খাতা চেক করবেন তিনি তোমাকে দেখেননি, তুমি পুরুষ না মহিলা, দেখতে সুন্দর কি অখাদ্য তোমাকে কেউ জানেন না, তোমার লেখার ওপর তোমাকে চয়েস করা হবে যে তুমি যোগ্য প্রার্থী কিনা। তাহলে তোমার লেখাটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। সুন্দর মানে কি স্যার সুন্দর ডিজাইন করে করে লিখবো, কালারফুল করে লিখবো তা তো নয়। তাহলে তোমার লেখাটার মান কতখানি ঠিকঠাক আছে, তার জন্য তোমাকে নিশ্চয়ই এটা পিসফুল মাইন্ডে অ্যান্সার রাইটিং করতে হবে। তার জন্য তোমার সময় পাচ্ছ মোটামুটি 90 মিনিট 100 নাম্বার করার জন্য। এবার স্যার এই 100 নাম্বারকে 90 মিনিট করার জন্য তোমাকে কি কি প্রবলেম বা কি কি হার্ডেলস পেরোতে হবে, কি কি কোশ্চেন স্যার আসছে, চলো দেখে নাও। ফার্স্টে জেনারেল স্টাডিজ পেপারে দুটো পার্ট থাকবে, একটা পার্ট 1 আর একটা পার্ট 2। পার্ট 1টাকে বলে নিই, যেখানে একটা কোশ্চেন থাকবে কোশ্চেন নাম্বার 1, যেটা ম্যান্ডেটরি, প্রত্যেককেই করতে হবে, না হলে 20 নাম্বার তোমার হাতছাড়া হয়ে গেল, এটা প্রত্যেকে করতে হচ্ছে ম্যান্ডেটরি। তারপরে তোমার থাকবে স্যার 4টে কোশ্চেন দেয়া থাকবে, এই 4টে কোশ্চেনের মধ্যে তোমাকে এনি অফ 2 মানে যে কোনো দুখানা তুমি কোশ্চেন করতে পারছো 4টের মধ্যে থেকে, এবং সেই দুখানা কোশ্চেন প্রত্যেকটির মান থাকবে তোমার 15 নাম্বার করে, অর্থাৎ তোমার 30 নাম্বারের কিন্তু ফেস করতে হচ্ছে, 30 নাম্বার তোমাকে ফেস করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার এখানে 20 নাম্বারের বড় লেখা আছে, আবার 15 নাম্বার করে তোমাকে 30 নাম্বারের একটা বড় লেখা আছে। তারপরে স্যার এখানে তুমি একদম গুছিয়ে খুচখাচ করে দারুণভাবে লিখছো, 1.5 ঘন্টা তোমার সময়, দেখা গেল তুমি 40 মিনিট 80 মিনিট খেয়ে নিচ্ছ, তোমার পড়তে হবে 10 মিনিট। কেস কোথায় খাবে স্যার, এইখানটা, কারণ প্রথমত 10 মিনিট কি আছে স্যার এখানে দেখো। পার্ট 2 এর মধ্যে সব থেকে ফান্ডা যে জায়গাটা, নাম্বার খুব তোলাও যায় এখানটা, কেন পার্ট 2 তে তোমার রয়েছে 50 নাম্বার, এখানে স্যার 20 আর 30 মিলিয়ে 50 নাম্বার হয়ে গেল জেনারেল স্টাডিজে 100 নাম্বারের মধ্যে।
পার্ট 2 এর মধ্যে তোমার স্যার রয়েছে আবার 50 নাম্বার। এই 50 নাম্বারে স্যার 5 নাম্বার করে 5খানা সেট থাকবে, যার 5 নাম্বার বলছি, 5টা করে কোশ্চেন, 5খানা সেট, অর্থাৎ 25খানা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে, অর্থাৎ টোটাল 50 নাম্বারের স্যার পরীক্ষা হবে। 50 নাম্বারের পরীক্ষা, 2 নাম্বার করে কোশ্চেন। তুমি করতে পারলে ভালো, না করতে পারলে গেল। করতে পারলে তোমার ছাক ছাক করে নাম্বার আসবে। ঠিক আছে স্যার, কি কি থাকবে, কি রকম বিষয় আবার একটু বোঝার চেষ্টা করবো, সেগুলো আমরা আলোচনা করছি। জিকে নিয়ে আলোচনা করছি, একটু অপেক্ষা করবো স্যার, ডিটেল আলোচনা করবো। আগে টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে দিই, আগে দেখে নাও। তাহলে তোমার রয়েছে স্যার কি কি ফেস করতে হচ্ছে। এই 100টা নাম্বার রয়েছে, 100 নাম্বারে স্যার ডিভিশন কি কি হলো স্যার? ডিভিশন হচ্ছে 20 নম্বরের কোশ্চেন করতে হবে একটা, 15 নম্বরের স্যার 2টো কোশ্চেন করতে হবে, আর তোমাকে 2 নম্বরের 25খানা কোশ্চেন করতে হবে। এবার ভাবো 2 নাম্বার করেও যদি কোশ্চেন করতে হয়, তুমি কোশ্চেনটা পড়ছো, একটু ভাবছো এবং সম্পূর্ণ বাক্যে উত্তর দিচ্ছ, তার জন্য তোমাকে মিনিমাম 1-2 মিনিট করে লাগবে। তাহলে যদি 25খানা কোশ্চেন করতে হয় স্যার, তাহলে তোমার এখানে 50 মিনিট চলেই গেল, ডন। তোমার পড়ে হলো 40 মিনিট, তাহলে 90 মিনিটের মধ্যে থেকে এই 40 মিনিটকে তোমাকে কি করে ভাগ করতে হবে? 40 মিনিটের মধ্যে 20 নম্বরের কোশ্চেনে করার জন্য তুমি ম্যাক্সিমাম সময় পাবে স্যার, ম্যাক্সিমাম সময় পাবে স্যার 15 মিনিট। আর এইদিকে 15-15-20 মানে 30 নম্বর, 15 ইন্টু 15 মানে 15 গুণ 2, 30 নম্বরের জন্য তোমার সময় পাবে ম্যাক্সিমাম 10 মিনিট করে, মানে 20 মিনিট তুমি সময় পাচ্ছ। তাও স্যার 5 মিনিট হাতে আমি রেখে দিলাম, তাকেই দেখো 50 মিনিট, এদিকে 15, এদিকে 20, তোমার 85 মিনিট হয়ে গেল। আর 90 মিনিট বলেছিলাম, 5 মিনিট হাতে থাকলো। কেন স্যার? যদি তুমি এই পার্টিকুলার যে বললাম 50টা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে, এই 50টা কোশ্চেনে তুমি যদি কিছু মিস করে ফেল, 25টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে 50 নম্বরের, এখানে তুমি বাই চান্স কিছু মিস করে যাও, তাহলে তুমি 5 মিনিটে কিছু ডিকাপ করে বলতে পারো। কোনো একটা যদি অঙ্ক করতে তোমার গোলমাল হয়ে যায়, তাহলে তুমি সেখানে একটা অঙ্ক ঠিকঠাক করে নিতে পারো। এটা রিভিশন দেওয়ার জন্য 5 মিনিট রাখা খুব দরকার। তাহলে স্যার প্রথমেই যে বলেছিলাম 10 মিনিট তোমার বাদ যাবে, এই 10 মিনিট শুধুমাত্র পরীক্ষা হলের সাথে তোমার অ্যাকামস্টান্স বা ওই সামঞ্জস্যতা পূর্ণ করার জন্য শুধু সময়টা নয়, ইভেন যে কোশ্চেনগুলো তুমি প্রশ্নপত্রে পাচ্ছ, প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পর কোনটা কিভাবে লিখবে তার ছকগুলোকেও রেডি করা, পয়েন্টগুলোকে রেডি করাও তোমার কাজ বা রাফ ওয়ার্ক। তার জন্যই বলছি, যারা যারা প্রথম ক্লাসটা দেখোনি ডেসক্রিপটিভ জিকের আর্ট অফ অ্যান্সার রাইটিং, এক্ষুনি যাও প্লেলিস্টে, সেটা আগে দেখো, তারপরে আবার এটা দেখো, না হলে মুশকিল। কারণ তুমি যদি আজকে 15 মিনিটে 20 মিনিটে তোমাকে অ্যান্সার করতে হয়, 2টো কোশ্চেন 20 মিনিটে তোমাকে করতে হয় 15-30 নাম্বার, 10 মিনিটে একটা বড় অ্যান্সার করা এত ইজি নয় স্যার। আবার কমনও পেতে হবে, কিন্তু কমন পাওয়া যাবে, চাকরির পরীক্ষায় কমন পেলে তুমি খুব ভালো, কিন্তু কমন কি করে পাবো, কোন কোন পয়েন্ট মাথায় রাখবো সেটাও আমি বলে দিচ্ছি। কিন্তু তার সঙ্গ বাই চান্স মনে করো তুমি কমন পেলে না, বাট তোমার যে সার্বিক পড়াশোনা, তোমার যে বুৎপত্তি রয়েছে, তুমি যে এত পড়াশোনা করে গেছো, সেই আইডিয়াগুলো তুমি যে কোথাও জট ডাউন করবে, তার পদ্ধতি তোমার একটা স্কিল আছে, সেই স্কিলটা বলছি, ওই জন্য প্রথম ক্লাস আর্ট অফ অ্যান্সার রাইটিং থেকে দেখে নাও অবশ্যই। চলে আসি এবার কি কি স্যার প্রশ্ন আসছে, কিরকম ভাবে কিভাবে লাগছে না লাগছে সেই বিষয়গুলোতে। দেখো 20 নম্বরের স্যার কোশ্চেন, আমি আবার বলছি কোন ধরনের কোশ্চেন অ্যাটাক করছে, কিভাবে অ্যাটাক করছে, এগুলোকেও কিন্তু ভালো করে দেখতে হবে। না হলে ওই যে বললাম স্যার 10 মিনিট 15 মিনিটের নামানো খুব চাপ, প্রিপারেশনটা স্যার মুশকিল হয়ে যাবে না হলে। কারণ ধরো যারা আমরা পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, তোমাকে একটা মাদার নোট দিলাম, মাদার নোট দিয়ে বললাম, ধরো আমি উদাহরণ দিয়ে বলছি, এত এইরকম কোশ্চেন তোমাদের মিসলেনিয়াসের আসবে না, জেনারেলি আসে না। ধরো তোমাকে বললাম যে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ কি, বা ডিক্লাইনেশন অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। এবার এর আগে যদি বলে দিই কমেন্ট অন দ্য ডিক্লাইনেশন অফ হরপ্পান সিভিলাইজেশন, তো কমেন্ট একটা কিওয়ার্ড। যদি বলে দিই স্যার এফেক্ট অফ হরপ্পান সিভিলাইজেশন, তাহলে এফেক্ট বললে আরেকটা কিওয়ার্ড। রোল অফ হরপ্পা সিভিলাইজেশন, তাহলে তার একটা কারণ হবে। বা দ্য সার্কামটেন্সেস বা পার্টিকুলার যদি বলি ক্রিটিক্যালি কমেন্ট অন, এই ক্রিটিক্যালি বললে আরেকটা কিওয়ার্ড হয়ে গেল। তো প্রতিটা কিওয়ার্ডে তুমি যদি ওই একই অ্যান্সার লিখে দাও, গরুর লেজ, গরুর লেজ, গরুর লেজ, 4টে পা, একটা লেজ, যদি বলে দাও, তাহলে স্যার সবকটা থেকেই হবে। তুমি ব্যাপারটা কিরকম হয়ে যাবে? ব্যাপারটা এরকম হয়ে যাবে না, তোমাকে বলা হচ্ছে বিরিয়ানি দাও, তুমি বিরিয়ানি দিলে। তোমাকে বলা হচ্ছে পোলাও দাও, তুমি পোলাও দিচ্ছ না, বিরিয়ানি দিচ্ছ। আবার তোমাকে বলা হচ্ছে তুমি পান্তা ভাত দাও, তুমি পান্তা ভাত না দিয়ে আবার বিরিয়ানি দিচ্ছ। তো তোমাকে যাই বলা হচ্ছে, তুমি যদি সব কিছুতেই স্যার বিরিয়ানি তো ভাত আছে মানে চাল আছে, পোলাও তো চাল আছে স্যার, পান্তা ভাতও চাল আছে, তুমি চাল বুঝে তুমি সব কিছু যদি বিরিয়ানি ঠুসে ঠুসে দাও, ব্যাপারটা ভালো লাগবে কি? নিশ্চয়ই না। তাহলে হরপ্পা সভ্যতা সিভিলাইজেশনটা কথা যখন বলা হচ্ছে,
তার সঙ্গে শুধু ধ্বংসের কারণটা বলা হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে ওই যে কি ফ্যাক্টরগুলো আছে, ক্রিটিক্যালি কমেন্ট কি শুধু কমেন্ট কি এক্সামিন কিংবা রোল, এই যে বা অ্যানালিসিস বা এসেন্স, এই কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, সেটাই তোমাকে আর্ট অফ অ্যান্সার রাইটিং এ শেখানো হয়েছিল। তাহলে এইগুলো এবার হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণটা আসার চান্সেস রয়েছে না কোন টপিকগুলো আসার চান্সেস রয়েছে, এই এতগুলো অ্যাঙ্গেলকে কিন্তু অ্যানালিসিস করতে হবে। তার জন্যই অ্যানালিসিসের ক্লাসটা চলছে, এগুলো সব অ্যানালিসিসের কাজ, একদম বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস এগুলো। স্যার কি এগুলো 20 নম্বরের যে স্যার কোশ্চেন আসছে, এটা যদি আমরা প্রি ওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারগুলোকে আমরা যদি খুব পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেল ফলো আপ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এখানে কি কি কিওয়ার্ড রয়েছে এবং এখানে দেখব যে কোন জোন থেকে কোশ্চেন তোলা হচ্ছে। ওকে, তো সবাই ভালো করে খেয়াল করো, ভালো করে স্যার সবাই খেয়াল করবে। স্যার কি কি বলছে স্যার দেখো, প্রথমে বলছে রাইট আ নোট, তাহলে এখানে কিওয়ার্ডটা কি রাইট আ নোট, তাহলে স্যার নোট লিখলে কি আনসার করতে হবে তার ছাঁচ কি স্যার প্রথম ক্লাসে বলে দিয়েছি, তাহলে ফ্রেম তোমার তৈরি করে দেওয়া আছে, সেখানে স্যার মশলা দিতে হবে, মশলাটা স্যার কি মশলাটাও দেখো লেখা আছে অন দ্য ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, তাহলে স্যার এই যে পলিসি, তাহলে স্যার এটা কি ওয়ান রোড ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা স্যার ইন্ডিয়ান পলিসি না স্যার, স্যার এটা কি চাইনা পাকিস্তানের মধ্যে রাস্তা তৈরি করার একটা পলিসি, তার মানে ইন্টারন্যাশনাল স্যার একটা ইস্যু। তার সঙ্গে স্যার এখানে বর্ডার বা ডিফেন্সের একটা প্রবলেম আসতে পারে, প্লাস স্যার এখানে ইকোনমিক ব্যাপার স্যাপারটাও রয়েছে ইম্পর্টেন্ট, তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার বা ডিফেন্স ইস্যু সঙ্গে স্যার রয়েছে তোমার ইকোনমি, এই রকম বেস করা যদি কোনো পলিসি থাকে তার উপর কোশ্চেন দিচ্ছে, তাহলে আমি স্যার মশলা বুঝে গেলাম কোন ধরনের কোশ্চেন আসছে 20 নম্বরে। দ্বিতীয় স্যার কি বুঝছি, নোট একটা হচ্ছে আমার মানে ছাঁচটা করতে বলছে, নোট আকারে লিখতে বলছে, তাহলে নোট আকারে স্যার কি কি জিনিস লিখলে আমরা নোট আকারে পাবো, আমি আবার বলছি পুরোনো ক্লাস দেখে নাও আর্ট অফ অ্যান্সার রাইটিং। এবার এখানে সঙ্গে সঙ্গে দেখো কি বলেছে, আরেকটা এখানে ছাড়িয়ে দেয়নি কিন্তু আরো কি ল্যাগ জুড়েছে, এখানে একটা পার্ট, এখানে কোশ্চেনের পার্ট, মানে 20 নাম্বার কোশ্চেন টানা লিখতে বলছে না, ব্রেকে ব্রেকে নাম্বার আছে স্যার, এটা বুদ্ধি করে যারা বুঝতে পারবে কোশ্চেন পড়ে তারাই নাম্বার পাবে, আদারওয়াইজ তুমি যদি একই গরু রচনা লিখে দাও পাবে না, নাম্বার পাবে না, জাস্ট তোমাকে কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে রয়েছে। তুমি দেখো কাট করছে অ্যান্ড এক্সপ্লেইন, দেখো আরেকটা কিওয়ার্ড পাওয়া গেল, তাহলে এই পার্টটুকুর উপর নোট লিখতে বলছে, তারপরে বলছে এক্সপ্লেন করতে, কি এক্সপ্লেন করতে বলছে ইটস, কিসের ইটস বলতে এখানে ওয়ান বেল্ট ওয়ান রোড, এই যে পলিসিটা, এই পলিসির সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া, তাহলে এই পলিসি কিভাবে আমাদের ইন্ডিয়ার ওপর সিগনিফিকেন্ট রোল প্লে করছে সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে বলেছে, তাহলে মানে এক্সপ্লেন করার জন্য একটা ছাঁচ আবার আলাদা থাকবে। তাহলে কোশ্চেনের স্যার দুটো পার্ট, এক হচ্ছে রাইট আ নোট আর দ্বিতীয় নম্বর পার্টটা তোমার হচ্ছে এক্সপ্লেন, এই দুখানা পার্টের মধ্যে তোমাকে তাহলে অ্যান্সার রাইটিং করার সময় প্রথম পার্টে এক ধরনের ছাঁচ হবে, দ্বিতীয় পার্টে এক ধরনের ছাঁচ হবে। প্রথম পার্টে একটা মশলা ওয়ান বেল্ট ওয়ান রোড, দ্বিতীয় পার্টে তোমার কি মশলা ঢোকাতে হবে ওয়ান বেল্ট ওয়ান রোডটার ইম্প্যাক্ট বা সিগনিফিকেন্স কি আছে ইন্ডিয়ার উপর, তাহলে তোমার এই দুটো মিলিয়ে 20 নম্বরের অ্যান্সার হচ্ছে, তাহলে তুমি বলতে হচ্ছে পার্টে পার্টে কোশ্চেন করা হচ্ছে কোন টপিকের ওপর, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল ডিফেন্স অ্যান্ড ইকোনমি, এই দু তিনটে জিনিসকে মিলিমিশিয়ে, এবং সেখানে পলিসি বা স্কিমগুলো ইন্টার রিলেটেড। ক্লিয়ার স্যার? তাহলে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো মাথায় খাটতে হবে, তবেই না তুমি বিউরোক্রেসিতে আসছো, ঠিক আছে? এইটা ভাবার চেষ্টা করো, যখনই তুমি হাই প্রোফাইল কোনো চাকরির দিকে পড়াশোনার প্রস্তুতি শুরু করছো, তাহলে তার কোশ্চেনের মান এরকম রাখা হচ্ছে কেন, পদ্ধতিগুলো পরীক্ষার পদ্ধতিগুলো এরকম রাখা হচ্ছে কেন, তার কারণ তাদের তোমার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ এবং ব্রেক করা এবং সেটাকে প্রেজেন্ট করার অ্যাপ্রোচ আছে কিনা, কারণ তুমি যখন পরবর্তীকালে চাকরি জীবনে যাবে সেখানে এক একটা মিটিংয়ে তুমি কি করে নিজেকে রিপ্রেজেন্ট করবে, সোশ্যাল ইস্যুগুলোকে কি করে তুমি সেগুলো সলভ করবে, এই সমস্ত দিক থেকে তুমি কতখানি দায়িত্বপূর্ণ মানুষ হওয়ার যোগ্য হতে পারছো কিনা সেই যোগ্যতা তোমার যাচাই করে নেওয়া হচ্ছে এই নিয়ামক সংস্থাগুলোর বিভিন্ন রকম পরীক্ষা পদ্ধতির মাধ্যমে। ক্লিয়ার? তাহলে স্যার 20 নম্বরের কোশ্চেন একটা বুঝলাম, যেটা স্যার পার্টিকুলারলি এসেছিল 2021 সালের আগের বছরের কোশ্চেনে। স্যার একটা কোশ্চেন ক্লিয়ার, আবার দেখি ট্রেন্ড কি আছে 20 নম্বরের কোশ্চেনে। 2 নম্বরের কোশ্চেন দেখো, স্টেট দ্য জেনেসিস অফ দ্য রিসেন্ট রোহিঙ্গা প্রবলেম ইন মায়ানমার উইথ রেফারেন্স টু দ্য রোল অফ ইউএন and its broader socio-political significance in the context of rehabilitation of the refugee. স্যার টানা কোশ্চেন দিচ্ছে, টানা কোশ্চেন দিচ্ছে স্যার, এর মানেই বুঝতে পারছি না, টানা কোশ্চেন দিচ্ছে স্যার, এর মানেটাই বুঝতে পারছি না। তাহলে স্যার কেসটা কি? এটা স্যার 2019 সালের কোশ্চেন। স্যার রোহিঙ্গা কোশ্চেন স্যার এসছে, রোহিঙ্গা কোশ্চেন এসছে, তাহলে লাফাচ্ছ আনন্দে কমন পেয়ে গেছি।
কিন্তু স্যার এটার লেখার মানটা কি হবে যাতে আমি নাম্বারটা বেশি পাই, এটাই তো শেখার বিষয় ডেসক্রিপটিভ ক্লাসে। তাহলে স্যার কি ভালো করে কোশ্চেনটা বলো। দেখো কিওয়ার্ড স্যার কি, তোমরাই বলো স্যার কিওয়ার্ড গুলো কি কি আছে। ফার্স্ট কিওয়ার্ড কি বললো, স্টেট। তার মানে স্যার স্টেটমেন্ট দিতে বলছে, তার মানে ছাঁচে স্যার স্টেটমেন্টের যে ছাঁচ আছে তোমাদের এটা আগের ক্লাসে শিখিয়েছি, সে স্টেটমেন্ট ছাঁচে লিখতে হবে। স্যার ছাঁচের মধ্যে কি ঢোকাবো মশলা এবার, দ্য জেনেসিস অফ দ্য রিসেন্ট রোহিঙ্গা প্রবলেম ইন মায়ানমার। তার মানে মায়ানমারে পার্টিকুলার রোহিঙ্গা প্রবলেম যেটা হয়েছে তার জেনেসিস করতে বলছে, তার অরিজিনটা কি, তার কিভাবে সূত্রপাত হলো সেইটার স্টেটমেন্ট দিতে বলছে। ক্লিয়ার, মানে তার জার্নিটা লিখতে বলছে, কি করে দুম করে আসলো। তুমি তাহলে ভূমিকা লিখবে, তুমি তার বডি করবে একটা অ্যান্সারের, তুমি ভূমিকাটাই বুঝতে পারছো না কোশ্চেনটার মানে পড়ে, তাহলে তুমি নাম্বার পাবে না, তাই না? তো সুতরাং ব্যাপারটা হচ্ছে তুমি কি করে বক্তব্য পেশ করবে, এইটার মধ্যে তার কিওয়ার্ডটা তোমাকে সেটা শিখিয়ে দিচ্ছে। সেকেন্ড বলছে উইথ রেফারেন্স টু দ্য রোল অফ ইউএন। এই যে রোহিঙ্গা প্রবলেম মায়ানমারে শুরু হলো তার পেছনে ইউএন এর রোলটা কি, তার মানে তোমাকে আরেকটা পয়েন্ট এখানে বলে দিল, রোল অফ ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশনস সে কি ভূমিকা পালন করছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য, তার ওয়ে ফরওয়ার্ড করার জন্য ইউএন কি কি ভূমিকা নিচ্ছে। সঙ্গে ইটস ব্রডার সোশিও পলিটিক্যাল সিগনিফিকেন্স ইন দ্য কনটেক্সট। এই যে সমস্যাটা হলো কি বিষয় নিয়ে, এই যে রিফিউজি সমস্যাটা হলো, এবং রিফিউজি সমস্যাটা শুধুমাত্র সোশিও পলিটিক্যাল ইকোনমিক নয়, যে দেশে গিয়ে রিফিউজিরা যাবে সেই রিফিউজিদেরকে তো আবার আবাসস্থল দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, জামা কাপড় দিতে হবে, তাহলে সেখানে সেখানে সমস্যাগুলো বাড়বে, তাদেরকে আস্তে আস্তে বসতি করতে হবে, চাকরি বাকরি দিতে হবে, পড়াশোনা শেখাতে হবে, স্বাস্থ্য রাখতে হবে। তাহলে নতুন যে দেশে যাচ্ছে সেখানে রিফিউজি, তাহলে সেই দেশটার কি সমস্যা হবে, সেই দেশের সমস্যা বাড়বে না আরো। তাহলে এই যে রিফিউজি সমস্যাটা হলো তাদের পুনর্বাসন করার জন্য পার্টিকুলার যে সোশিও পলিটিক্যাল সিগনিফিকেন্স পালন করছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা দেওয়ার জন্য বিভিন্ন দেশের সঙ্গে ইউএন যে রোলটা প্লে করছে তার ভূমিকাটা চেয়েছে। তার মানে স্যার এখানে দু তিনটে ধাপে ধাপে পয়েন্ট, এক কি করে যাত্রা শুরু হচ্ছে, ইউএন এর ভূমিকা কি, এবং পড়শি দেশগুলোর সাথে যাতে সমস্যা না হয়, পড়শি দেশগুলো যাতে কি করে আশ্রয় দিতে পারে, এবং এই সার্বিক যে আর্থ সামাজিক বা রাজনৈতিক যে কাঠামো হচ্ছে সেখানে সহাবস্থান কি করা যেতে পারে, সেইখানে ইউএন এর রোলটা লিখতে হচ্ছে। তাহলে এখানে কিন্তু মাঝখানে বডিটার মেন শুধু কোনটা, ইউএন এর রোলটা, রোল অফ ইউএন। তাহলে মানে একটা যদি সার্কেল করা যায়, এই সার্কেলের কেন্দ্রবিন্দুতে কে রয়েছে, ইউএন রয়েছে, বাইরে তোমার নেইবার কান্ট্রিগুলো রয়েছে, এইদিকে তোমার মায়ানমার রয়েছে, এখানে রোহিঙ্গা প্রবলেম রয়েছে। তাহলে রোহিঙ্গা প্রবলেম মায়ানমার, অন্যান্য নেইবার কান্ট্রিতে যাচ্ছে, মাঝখানে ইউএন প্রত্যেককে কমিউনিকেট করার জন্য কি রোল প্লে করেছে, এইটা তোমার ডায়াগ্রাম। এই যে রাফ ওয়ার্ক গুলো স্যার করতে হবে পরীক্ষার প্রথমেই 10 মিনিটের মধ্যে কোশ্চেনটা পড়ে নি, এটাই খেলা স্যার। এই খেলাটা তোমাকে অ্যান্সার রাইটিং ক্লাসে শিখতে হবে। তার জন্য প্রথম বারবার করে বলছি ভাই ক্লাসটা দেখো, না হলে তোমরা যতই ভাবো না কেন অ্যান্সার রাইটিং করে দেওয়া সম্ভব, ওই গড়ে নাম্বার পাবে, লাভ নেই। তোমাকে যদি নাম্বার বাড়াতে পারো, তোমার 50টা নাম্বার কোশ্চেন করা, সবাই তাই চেষ্টা করবে, তুমি চেষ্টা করছো, সবাই তাই চেষ্টা করবে, তো 50 মার্ক তোমাকে কাট অফ ডিসাইড করবে না, ডিসাইড করবে তোমার চাকরিতে এই পার্টিকুলার জিএস পেপারটা। বোঝা গেল? এটা বোঝার চেষ্টা করো। স্যার আমি ইংরেজিতে ডেসক্রিপটিভ ভালো করছি, বাংলা ডেসক্রিপটিভ করছো, স্যার তুমি ক্লার্কশিপের জন্য সেটা করছো, এটা তুমি ডাব্লিউবিসিএস এর জন্য এটা করছো, সেটা সবাই করছে। কিন্তু এই যে পেপারটা মিসলেনিয়াস পরীক্ষার মেন্সের জন্য, যেখানে জিএস পেপার এবং অ্যারিথমেটিক রয়েছে, তো অ্যারিথমেটিক 50 নাম্বার সবাই চেষ্টা করছে, তোকে কাট অফ ডিসাইড করবে কে, জিএস পেপার। সিম্পল অঙ্কের হিসাব। তো সেগুলো বোঝার চেষ্টা করো, কেন বলছি এত কথা। না হলে ইউপিএসসি পরীক্ষায় শুধুমাত্র তো ইংরেজি দিত, বাংলা দিত, আর তোমাকে শুধুমাত্র তোমার ইয়ে দিত, অঙ্ক দিত ঠুসে, জিএস পেপার দিয়েছে কেন এত বড় করে, কারণটা স্যার এইটা। এই টেকনিকগুলো বোঝার চেষ্টা করো কেন দিচ্ছে। 3 নম্বর কোশ্চেন দেখো, এটা 2010 সালের কোশ্চেন। বলছে কি, তাহলে এখানেও কিন্তু আমি দেখো 2019 সালে যে কোশ্চেনটা ছিল, 2 নম্বর কোশ্চেন যা দিয়েছি আমরা, সেখানেও কিন্তু ওই ইন্টারন্যাশনাল ইস্যু কেই মার্ক করছে। তার মানে জেনারেলি 20 নম্বরের কোশ্চেনে কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকেই কিন্তু পিন পয়েন্টিং করা হচ্ছে, এটা একটা ইঙ্গিত। তাহলে 20 নম্বরের যে কোশ্চেনগুলো স্যার আসছে, আমি একটু আগেই বললাম 20 নম্বরের যে কোশ্চেনগুলো আসছে সেখানে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকে কিন্তু পিন পয়েন্টিং করা হচ্ছে। নেক্সট, state your views on the civil nuclear liability bill that has been recently passed by the Indian Parliament. এইবার স্যার 2010 সালের দাঁড়িয়ে সেখানে কিন্তু কোশ্চেনটার মান পাল্টে যাচ্ছে। 2010 সাল আর 9 সালের দুটো কোশ্চেন আমি তুলে নিয়ে এসেছি। সেই সময় কিন্তু 20 নম্বরের কোশ্চেনে ন্যাশনাল কে বেশি জোর দিচ্ছিল, বাট
পরবর্তীকালে 2014 পর থেকে দেখতে পাচ্ছি 2019 সাল 2021 সালের যে কোশ্চেনগুলো এসছে 20 নম্বরের কোশ্চেনে ন্যাশনালের থেকে বাইরে গিয়ে ইন্টারন্যাশনালের দিকে মুভ করে গেছে। তাহলে হতে পারে ন্যাশনাল অথবা হতে পারে তোমার ইন্টারন্যাশনাল, এই দুইখানা জায়গার থেকে যেখানে আর কি অনেক মানুষজনের জীবন নির্ভর করছে এই টপিকগুলো, মানে পাবলিকের ওপর ইম্প্যাক্ট করছে সেই টপিকগুলোকেই আনছে। পাবলিক বলতে বিশাল বড় এরিয়ার পাবলিকের ওপর ইম্প্যাক্ট করছে, শুধুমাত্র তোমার পাড়ার একটা কতগুলো পাবলিক তার বলা হচ্ছে না, কোনো একটা জেলা কথা বলা হচ্ছে না, যে পাবলিক ইম্প্যাক্টটা অনেকটা দিন ধরে তার মানে তার একটা আমেজ থাকবে, তার একটা রেস থাকবে, সেই ধরনের ইস্যুগুলোকে কিন্তু দেওয়া হচ্ছে। তুমি আবার এখানে দেখো 3 নম্বর কোশ্চেনে তুমি যেটা 2010 সালে এসছে তার কিওয়ার্ড কি দেখো, স্টেট ইওর ভিউজ, তোমার ডাইরেক্ট তোমার মন্তব্য চাইছে, তাহলে স্টেট ইওর ভিউজ বললে কি অ্যান্সার রাইটিং করতে হয়, তার ফ্রেম কি আগে জানা দরকার। যদি ফ্রেম জেনে যাই তাহলে কন্টেন্ট তুলে ওখানে কি করব, পুট ডাউন করব। কি বলছে, নিউক্লিয়ার লায়াবিলিটি বিল that has been recently passed by the Indian Parliament 2010 এ গিয়ে ইন্ডিয়ান পার্লামেন্টে তখন সিভিল নিউক্লিয়ার লায়াবিলিটি বিল পাস হয়েছিল, তার ইম্প্যাক্ট কি পড়ছে সেটা তোমার মতবাদ দিতে বলেছে। সেখানে তোমার মানে বিশিষ্ট জনদের মতবাদ দেবে না কার মতবাদ দেবে তাকে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে। তার মানে এটা পুরোপুরি অ্যানালিটিক্যাল কোশ্চেন, ছাড় জানতে হবে যে কোন কোন পয়েন্ট লিখতে হবে না লিখতে হবে। 4 নম্বরটা, দ্য রিসেন্ট পার্লামেন্টারি ইলেকশন ইন ইন্ডিয়া কেম আপ উইথ স্টার্টিং রেজাল্টস বলে একটা স্টেটমেন্ট দিল, তারপরে বলছে দেখো কমেন্ট। তাহলে দেখো 2010 সাল 9 সালে দাঁড়িয়ে যে কোশ্চেনগুলো ছিল সেটা কিন্তু সিঙ্গেল লাইনের কোশ্চেন, ব্রেক ছিল না, সেখানে 20 নাম্বার পাওয়া কিন্তু অনেক চাপ ছিল, তাই না, টানা লিখতে হতো। বাট তোমাদের কপাল ভালো, এখন কিন্তু কোথাও না কোথাও ব্রেক দিয়ে কোশ্চেন আসছে, তাহলে ব্রেকে ব্রেকে কোথাও কোথাও লুকিয়ে নাম্বার রয়েছে স্যার। যদি তুমি দেখো এরকম পার্টে পার্টে পোর্শন রয়েছে, দেখে মনে হবে খালি চোখে পার্ট নেই, বাট যদি তাকিয়ে ভালো করে কিওয়ার্ড গুলো বুঝবে তাহলে দেখবে পার্ট রয়েছে, তাহলে এই পার্টে পার্টে তোমার নাম্বার রয়েছে। তোমার যদি প্রত্যেকটা এই পার্টগুলোর ফ্রেমিং ঠিক থাকে, কনটেক্সট আর কন্টেন্টকে যদি এই ফ্রেমিং মধ্যে ঢোকাতে পারো তাহলে তুমি 6 নাম্বার পাবে স্যার। তার মানে স্যার ডেসক্রিপটিভ জিকে মানে স্যার প্রচুর কথা লিখবো, কি দাঁড়ালো না, নিশ্চয়ই নয়। তাহলে ওই যে বলছিলাম 15 মিনিটে তোমাকে লিখতে হবে, 15 মিনিটে তোমাকে অ্যান্সার লিখে আসতে হবে স্যার 20 নাম্বারের কোশ্চেন, সমস্যা নেই। আমি যদি খেলাটাগুলো জানি, আমি যদি কন্টেন্ট যদি জানি, তাহলে যদি আমি প্র্যাকটিস করে যাই ফ্রেমিংটা, আমি মাল মশলা পুটুস টুকুস করে ইনপুট করতে পারবো। যদি আমি কমন ইনকেস নাও পেয়ে থাকি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স বেস দিচ্ছে, যদি কমন নাও পেয়ে থাকি তাহলে আমার যে যদি জেনুইন অ্যাসপিরিয়েন্ট হই তাহলে আমি একটু আধটু পেপার পড়ি, আমি একটু আধটু এমসিকিউ করার জন্য বিভিন্ন রকম মক টেস্ট দিয়ে থাকি, তাহলে আমি কোথাও না কোথাও স্যার পড়েছি, বিষয়টা আমি পুরোপুরি ডিটেল জানি না, কোথাও না কোথাও পড়েছি। তোমার লেখনির শৈলীতে ওই যে বললাম ফ্রেমিং করা, এই শৈলীতে তুমি যদি ঠিকঠাক করে ঠিক জায়গায় তুমি যদি মাল মশলা পুট করো তাহলে তো তুমি নাম্বারটা ভালো হ্যান্ডসাম নাম্বার পাচ্ছ, যেটা অন্যেরা পাবে না। এই জায়গাটাই তোমাদের বলা হচ্ছে শেখো শেখো। তার জন্য স্যার কি করতে হবে, তার জন্য স্যার তোমাকে ডাইরেক্ট চলে যেতে হবে, আমি আবার বলছি ডাইরেক্ট তোমাকে চলে যেতে হবে এই আমাদের যে তুমি যে ইউটিউব চ্যানেল থেকে তুমি দেখছো সেই ইউটিউব চ্যানেলে, অর্থাৎ এক্সাম কমরেড অ্যাচিভার্সিটি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলে তুমি চলে যাও প্লে লিস্টে, এবং এই প্লে লিস্টে তুমি তাকিয়ে দেখো ডেসক্রিপটিভ ক্লাসের জন্য ডেসক্রিপটিভ পেপারের ওপর আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, ডেসক্রিপটিভ ক্লাসের ওপর প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। সেখানে তুমি প্রথম যে ভিডিওটা পাবে সেটা কিন্তু মন দিয়ে দেখে নাও, যেখানে আমি কিওয়ার্ডস গুলো কি করে কি লিখতে হবে, কোনটা কনটেক্সট কোনটা কন্টেন্ট কিভাবে আমি ইনক্লুড করব তার ডিটেল কিন্তু অ্যানালিসিস আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে, এটা দেখে নিও। এবার স্যার চলে আসি, এই যে স্যার আপনি বলছিলেন 15 নম্বরের 2খানা কোশ্চেন দেবে 30 নম্বরের, তা টোটাল নাম্বার হচ্ছে, যেটা বলছেন স্যার আপনি 10 মিনিটে লিখবেন, 10 মিনিটে 2টো কোশ্চেন লিখতে হবে, মানে 20 মিনিট আমার হাতে টাইম আছে, 30 নাম্বার অ্যান্সার করতে হবে। হাউ ইজ ইট পসিবল? টপিকগুলো স্যার কি কি হতে পারে দেখো, আগে অ্যানালিসিস করে নাও, তারপরে তো আমরা সাজেশন দিচ্ছি বা আরো অনেক আলোচনা করা হবে যখন ক্লাস থেকে থাকবে। দেখো কারণ সাজেশন তো সীমাবদ্ধভাবে হয় না, আরো অনেক কিছু আইডিয়া করলে আরো অনেক কিছু হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স ঘুরে যেতে পারে, সেখান থেকে কোশ্চেন আসতে যেতে পারে, তো সেই জায়গাগুলোকে একটু বুঝতে হবে, ডেপথে যেতে হবে, তাহলেই আস্তে 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 আসল জায়গায় মানে ক্লিক করা যায়। বিষয়টা হচ্ছে দেখবে যিনি অন্ধ তিনি কিন্তু প্র্যাকটিস করতে করতেই একটা ঘরে সুইচ বোর্ডে তিনি ফ্যানের একটা সুইচকে অন করে দিতে পারেন, আর তোমার যদি চোখ বেঁধে দেওয়া হয় তাহলে তুমি কিন্তু যতই তুমি জানো না কেন যে এইখানে গিয়ে সুইচটা, কারণ তুমি দেখে দেখে অভ্যস্ত, তাও তুমি দেখে ছোট খাবে। বিষয়টা আর কিছুই নয়, প্র্যাকটিস এবং তোমার ওই যে অভ্যস্ত হয়ে যাওয়া পরিস্থিতির সাথে,
এই করতে হলে তুমি কিন্তু আসল জায়গাতে তুমি হাতড়াতে গিয়েই আসল জায়গা তুমি মারতে পারবে। তো সেই আসল জায়গায় তুমি যাবে তখন তুমি করতে পারবে প্র্যাকটিস করার সময়। বোঝা গেল? দেখো 15 নম্বরের যে কোশ্চেন গুলো আসছে PYQ এর, তার কোশ্চেনের মোল্ড কিরকম ভাবে আসছে। এখানেও স্যার কিওয়ার্ড আছে, বলছে হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য আয়ুষ্মান ভারত স্কিম, ডাইরেক্ট কোশ্চেন। তাহলে 15 নম্বরের মধ্যে স্যার পার্ট দিল, 21 সালের কোশ্চেন এসেছিল। তাহলে আয়ুষ্মান ভারত স্কিমের স্যালিয়েন্ট ফিচার্স গুলো কি কি আছে, ডাইরেক্ট কোশ্চেন। সেখানে তুমি যদি রং চড়িয়ে এটা ভালো দিক এটা খারাপ দিক লিখতে যাও হবে? স্যালিয়েন্ট ফিচার্স চেয়েছে স্যার, ডাইরেক্ট বৈশিষ্ট্য লিখে দাও, তাহলে ঝামেলা শেষ। তোমার কোনো বেশি লিখতে হবে না, তো পয়েন্ট পয়েন্ট করে লিখে দিলেই তো হয়ে গেল, তাই না? তো পয়েন্ট পয়েন্ট করে তুমি লিখছো, কোনটা কেন লিখছো, তো ক্লু আছে না কোশ্চেনে। সেকেন্ড কি বলছে, মেনশন ইওর ওন অবজারভেশন অ্যাবাউট দ্য প্রবলেমস অফ হেলথ কেয়ার ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার হেলথ কেয়ারে মেজর যে প্রবলেম গুলো রয়েছে সেখানে তোমার নিজস্ব অবজারভেশন দাও, তোমার নিজস্ব মতামত দাও। তাহলে এখানে যখন বলছে মেনশন, তাহলে সেই ধাঁচে তোমাকে লিখতে হবে। তো ফ্ল্যাট কোশ্চেন সম্ভব। আরেকটা কি স্যার বলেছে 2021 সালের কোশ্চেন, আরেকটা দেখে নাও, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট। তাহলে এখানে ব্রিফ অ্যাকাউন্ট বললে আমরা কি অ্যান্সার লিখবো, তাহলে তার ফ্রেমিং কি, কিওয়ার্ড। তারপর কি বলছে, কোভিড-19 প্যান্ডেমিক হ্যাজ অ্যাফেক্টেড ইকোনমিক কন্ডিশনস ওয়ার্ল্ড ওয়াইড উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি। তাহলে এখানে দুটো পার্ট, ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক ভাবে কি ইম্প্যাক্ট ফেলেছে আর ইন্ডিয়ান ইকোনমিতে কি ইম্প্যাক্ট ফেলেছে পার্টিকুলারলি স্যার। তাহলে কোভিড-19 প্যান্ডেমিকটা ইকোনমি নিয়ে কথা বলছে, তার ইম্প্যাক্টটা লিখতে হবে ব্রিফলে। তাহলে দুটো পার্ট থাকবে, একটা ওয়ার্ল্ড আর একটা ইন্ডিয়া, হয়ে গেল। এবার তোমাকে বলেছে কি ব্রিফ অ্যাকাউন্ট, তার ফ্রেমিংটা কি হবে দেখে নাও, যেটা আগেই বললাম তোমার অ্যান্সার রাইটিং এর স্কিলে আমি শিখিয়ে দিয়েছি। চলে আসো পরেরটা, 3 নম্বর, রাইট আ নোট অন দ্য ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অন 2019 সাল held in Spain with special emphasis upon the implications on its consideration and result upon the world climate। এই ক্লাইমেট চেঞ্জের ওপর স্পেনে সেই সময় 2021 সালেরই কোশ্চেন, এইগুলো 2021 সালেরই কোশ্চেন। দেখো 2021 সালেই এসছে, তো 2021 সালে 2019 সালে, তার মানে 2 বছরের আগেও ইম্পর্টেন্ট যদি কোনো সামিট হয় কনফারেন্স হয় সেগুলোও আসছে। কি বলছে, ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জিং কনফারেন্স যেটা হয়েছিল 2019 সালে, তার স্পেশাল এমফাসাইজ করতে বলছে এবং তার কনসিডারেশন কি এবং তার রেজাল্টটাই বা কি আসলো ওয়ার্ল্ড ক্লাইমেটের ওপর, তার কি বলতে চাচ্ছে, নোট লেখো, রাইট আর নোট। তাই নোটের ফ্রেমিং কি এবং তার সঙ্গে সঙ্গে এর ইমপ্লিকেশনস এন্ড রেজাল্ট বোথ চাইছে, পার্টে পার্টে অ্যান্সার। আবার 21 সালের স্যার কোশ্চেন, আবার 2021 সালের কোশ্চেন, বলছে হোয়াট ইজ এমএসপি, গিভ আ ডিটেল অ্যাকাউন্ট। এখানে তোমাকে ফাট করে তুমি যদি স্যার সময় নেই তাড়াহুড়ো করে স্যার এটা লিখতে গেছি, হবে না। তোমাকে বলেছে কি ডিটেলড অ্যাকাউন্ট, ডিটেল লিখতে বলছে। তাহলে অ্যাকাউন্ট লিখতে বলছে, যদি বলা হয় ব্রিফ অ্যাকাউন্ট, ডিটেলড অ্যাকাউন্ট, তাহলে স্যার নিশ্চয়ই আনসার রাইটিং এর ছাঁচ পাল্টাবে, তাই না? তো ছাঁচটা কি স্যার, আমি আবার বলছি দেখে নাও। তো এই যে ডিটেলড অ্যাকাউন্ট অন ইটস সিগনিফিকেন্স ইন ইন্ডিয়ান এগ্রিকালচার, তাহলে ভারতের কৃষি ব্যবস্থায় এমএসপি ভূমিকাটা কি। তার মানে স্যার তোমরা জানোই যে এই কয়েকদিন আগেই 2019 সালের দিকে কিন্তু কৃষি বিলটাও শোরগোল হচ্ছিল, তো কৃষি বিল থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে। তাহলে সব কটা জিকে পেপার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস। তো কারেন্ট অ্যাফেয়ার্স বেসের টপিকগুলো কি আমরা একটু পরে আবার আলোচনা করছি, যে কোন জোনগুলো দেখে যেতে হবে। চলে আসো যদি আরেকটু পুরোনো কোশ্চেন থেকে 2019 সালে স্যার কি কি কোশ্চেন এসেছিল। 19 সালে দেখো ওই একই, রাইট আ নোট, রিসেন্টলি কনক্লুড 25th কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং। তার মানে 15 নম্বরের কোশ্চেন স্যার একটা মিটিং বা সামিট থেকে কোশ্চেন থাকবে, এটা ক্লিয়ার। 6 কি বলছে, কমেন্ট অন দ্য রিসেন্ট ডিবেটস ওভার দ্য অ্যামেন্ডমেন্ট অফ প্রিভেনশন অ্যাট্রোসিটিস অ্যাক্ট। তার মানে স্যার একটা পলিটিক্স থেকে কোশ্চেন করতে চাইছে। তারপরে স্যার বলছে কি, রাইট আট দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি। তার মানে স্যার এখানে একটা পলিসি থেকে কোশ্চেন থাকতে পারে। আবার কি বলছে স্যার, হোয়াট ইজ এইচআইভি ভিসা, এইচআইভি ভিসা 2019 সালেরই কোশ্চেন। দ্য নিউ ভিসা রুলস ট্রাম্প গভর্নমেন্ট, কি করেছিল ওই সময়। তার মানে স্যার এখানে স্যার একটা ইন্টারন্যাশনাল ইস্যুস রয়েছে। তার মানে স্যার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই, এইখানে যেমন ইন্টারন্যাশনাল ইস্যুস গুলো রয়েছে বা ন্যাশনাল ইস্যুস গুলো রয়েছে, তেমনই স্যার এইখানে স্যার ইস্যুগুলো রয়েছে ন্যাশনাল বাট ইন্টারন্যাশনাল বোথ রয়েছে। বাট এখানে কি স্যার রয়েছে, সামিট বা কনফারেন্স, এবং কোনগুলো ঘেঁষা,
হয় কোনো পলিটি রিলেটেড বলতে কোনো আইন ল এই অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধে, অথবা এনভায়রনমেন্ট রিলেটেড, অথবা সোশ্যাল ইকোনমিক রিলেটেড। এই জিনিসগুলো রয়েছে তোমার 15 নম্বরের মধ্যে। ক্লিয়ার? ছাঁচগুলো বুঝতে পারছো কিরকম কোশ্চেন আসছে। চলে আসে স্যার পার্ট টুতে স্যার কি বক্তব্য বলেছে দেখে নাও। পার্ট টুতে তোমরা আগেই বললাম 25খানা কোশ্চেন থাকবে, 25খানা কোশ্চেনের নাম্বার হচ্ছে তোমার 2 নাম্বার করে। তো এখানেও তুমি নাম্বার তোলার জায়গা পাচ্ছ, 50 মার্কসের তোমার কোশ্চেন আছে। কিন্তু স্যার এই কোশ্চেন তুমি জানলে পারবে, না হলে গেল। ডেসক্রিপশনে তুমি যাও কিছু অ্যানালিসিস করে কিছু নাম্বার পেয়ে যাবে, কিন্তু তোমার এখানে কি জানলে ভালো, না জানলে আরো গেল। ঠিক আছে, পুরোপুরি 0 2 নম্বরের মধ্যে। স্যার কি এটা তো অবজেক্টিভও নয় স্যার, তোমাকে এর থেকে লিখতে হবে। ঠিক আছে, পরীক্ষা হলে তুমি যদি গিয়ে আবার বাচ্চাদের মতো করে বলো একটু বল না, চাকরির পরীক্ষা স্যার বলতেই না কেউ, তাই না? আর বলাটা উচিতও নয়, কারণ তোমাকে বলে যাবে কেন, তুমি চাকরি পেলে অন্য কেউ পাবে না, অন্য কেউ পেলে তুমি পাবে না, যুদ্ধক্ষেত্র স্যার। তো তোমাকে শার্প হতে হবে প্রথম থেকে প্রিপারেশন নেওয়ার সময়। স্যার কি বলেছে, কি কি টপিক স্যার আসছে। আমরা যদি পুরোপুরি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন একদম 2010 থেকে 2021 অবধি যে অ্যানালিসিস করেছি, সেই অ্যানালিসিস করে স্যার এই পয়েন্টগুলোকে আমরা খেয়াল রাখতে পারছি। তোমরা নেট থেকে সার্চ করেও পেয়ে যাবে, আমরা সেগুলো দেখালাম না, সময়টা যাতে নষ্ট না হয়। টপিকগুলো কি কি স্যার আসছে, টপিক স্যার দিচ্ছে 5খানা তোমার দিয়ে দিচ্ছে অ্যাব্রিভিয়েশনস। এই অ্যাব্রিভিয়েশনস মানে শর্ট ফর্মসগুলো, তার ফুল ফর্ম চাইছে। যেমন এমএসপি দেখলে, এইচআইভি ভিসা দেখলে তার ফুল ফর্মগুলো কি কি। ঠিক আছে, এই রকম খবরে আসা যে ধরো কোনো নতুন স্কিমস বা কোনো একটা অ্যাপ এসছে বা কোনো একটা পোর্টাল এসছে, নতুন কোনো স্কিম লঞ্চ করেছে, তার অ্যাব্রিভিয়েশনস গুলো কি। তো এইটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অ্যাব্রিভিয়েশন 5টা তোমার দেবেই। জানতে পারলে 2 নাম্বার, না জানতে পারলে গেল। 5 × 2 মানে 10 নাম্বার তোমার গেল। তারপরে তোমার থাকবে বিভিন্ন রকম স্কিমস বা সরকারি প্রোগ্রামস গুলোকে নিয়ে, সেটা স্টেট লেভেলে হতে পারে, ন্যাশনাল লেভেলে হতে পারে। ক্লিয়ার? তো স্কিমস এটা তোমাকে পড়ে যেতে হচ্ছে বা প্রোগ্রাম পড়ে যেতে হচ্ছে। নেক্সট তোমার আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন থাকবে, যেমন ট্রাইবাল ডান্স কিংবা লেকস কিংবা আইল্যান্ড কিংবা তোমার হচ্ছে গিয়ে পার্টিকুলারলি মিউজিক কিংবা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। বুকস অ্যান্ড থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেন। তারপর দেখতে পাচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট, সেটা ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক, কি স্টেট লেভেল হোক, অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট এনভায়রনমেন্ট রিলেটেড থেকে ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে, এনভায়রনমেন্ট রিলেটেড। যেমন তোমার ধরো চিপকো আন্দোলন, ডাইরেক্ট তোমার দিতে, নর্মদা আন্দোলন, এই ধরনের ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে। তো এইগুলো হচ্ছে লুজ বল, এটা সবাই পারবে স্যার। ঠিক আছে, লুজ বল এইগুলো, কিন্তু এক্ষেত্রে তোমার কাট অফ নির্ধারণ করা হবে না, নির্ধারিত করা যাবে তোমার বাদবাকিগুলোতে। অ্যাওয়ার্ডস, স্পোর্টস, স্পিচেস, বেশ কিছু উক্তি থেকে কোশ্চেন দিয়ে বলছে এই উক্তিটি কার। এবার শুধু বললে তো হবে না, তার সঙ্গে সঙ্গে এর রেফারেন্স দিতে বলছে, মানে কোন প্রসঙ্গে তিনি বলছেন। তাহলে এটাও তোমার 2 নম্বরের মধ্যে লিখতে হবে। স্পিচেস আসছে। অ্যাওয়ার্ড বা স্পোর্টস থেকে তোমার খেয়াল রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাওয়ার্ড বা স্পোর্টস থেকে তোমার স্ট্র্যাটেজিটাও খেয়াল রাখতে হবে, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, স্ট্র্যাটেজিকেও লুকিয়ে থাকবে, যে কবে চালু হয়েছিল এই সংস্থাটা, সেটা স্পোর্টসের হতে পারে, অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হতে পারে, বা বলতে পারে রিসেন্টলি কে পেয়েছে। রিসেন্টলি হলে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে, বা স্ট্র্যাটেজিকের বেসিক জেনে রাখতে হবে। তার সঙ্গে স্যার ইউনিট মেজারমেন্টস বা ইনস্ট্রুমেন্ট বা ডিসকভারি, বেশ কিছু জিনিস তোমাকে দিয়ে বলবে যে এইটা কে আবিষ্কার করেছে, বা এটা মেজারমেন্ট করার জন্য এটার ইনস্ট্রুমেন্টটার নাম কি, বা তার ইউনিটটার নাম কি। বেসিক সায়েন্সের কিছু কোশ্চেন দিচ্ছে। তার মানে সায়েন্সের কোশ্চেন খুব দারুণ কিছু দিচ্ছে না স্যার, দিচ্ছে তোমার হচ্ছে সোশিও ইকোনমিক পলিটিক্যাল ইস্যুসগুলো, আর দিচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকের ব্যাপারটা। এইটা হচ্ছে খেলা। এই খেলাটা যদি প্র্যাকটিস করতে যে পারবে এবং আর্ট অফ অ্যান্সার রাইটিং যে করতে পারবে, তারই কিন্তু গল্পের উন্মোচন হয়ে যাবে। তাহলে স্যার এবার চলে আসো এই যে 15 নম্বর 20 নম্বরের টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা অলরেডি পড়া শুরু করে দেবে। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছো তারা এগুলোর উপর পরপর করে মাদার নোট পেয়ে যাবে। বাট আমি আবার বলছি, ক্রিটিক্যালি কমেন্ট, রাইট আ ব্রিফ নোট, রাইট আ ডিটেল অ্যাকাউন্ট, বা তোমার অ্যানালিসিস করা, ক্রিটিক্যালি অ্যানালিসিস করা, এই বিভিন্ন রকমের জন্য কিন্তু অ্যান্সারটা ছাঁচ পাল্টে যাবে, বিষয়বস্তু এক থাকবে, ছাঁচটা পাল্টে যাবে, ফ্রেমিং পাল্টে যাবে। তাই আমি মেন কন্টেন্ট বা মশলাগুলো দিয়ে দিচ্ছি, এবার সেই মশলাটা তুমি কি রান্নাতে লাগাবে সেটা তোমার ব্যাপার, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তবে এগুলোর অ্যান্সার রাইটিং তোমাদের দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপের মধ্যে। আমি আবার বলছি, তো স্যার ইম্পর্টেন্ট টপিকগুলো কি এবারের জন্য, এবারের মিসেলেনিয়াস পরীক্ষার মেসের জন্য কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখনো অবধি যা পাওয়া যাচ্ছে। এরপরে আরো অনেক কিছু অ্যাড হবে বা বাদ দেওয়া যেতে পারে, সেটা আমরা পরবর্তী ক্লাসের মধ্যে আলোচনা করে দেবো। বাট মোস্ট
ভাইরাল বা ইম্পর্টেন্ট টপিক কি কি যেগুলো আসার চান্স সব থেকে বেশি। চলে আসো, অপরাজিতা বিল বা ওমেন সেফটি ইস্যু। কেন তোমরা বুঝতে পারছো, আরজি কর ইস্যু নিয়ে। নেক্সট, শুধু আরজি কর ইস্যু নয়, এটা সারা ভারতবর্ষে এখন ওয়ার্কিং অ্যাম্বিয়েন্সে বা ওয়ার্কিং বাদ দিও, এটা একটা রোগের মতো ছড়িয়ে গেছে। সেখানে শুধুমাত্র ক্যাপিটাল পানিশমেন্ট দিলেই যে সমস্যার সমাধান হবে, নাকি আজকে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট বেশি করে পড়ছে তার অপব্যবহারের জন্য, নাকি কর্মসংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলে মানুষের মধ্যে বলে না যে অলস মস্তিষ্ক সন্তানের বাসা, শয়তানের বাসা। তো এই অলস মস্তিষ্কের জন্য কাজে, মানুষ যদি কাজে ঠিকঠাক করে যায়, স্যাটিসফ্যাকশন থাকে, তাহলে হয়তো শয়তান আসবে না, অলস মস্তিষ্ক শয়তান আসবে না। তো এই কোন কোন দিককে তুমি অ্যাঙ্গেল অ্যানালিসিস করা যেতে পারে, সেগুলো তোমাদের অ্যানালিসিস করে নোটে দিয়ে দেওয়া হবে। কিন্তু আবার বলছি, ওই ছাঁচ বুঝতে হবে কোশ্চেনের কিওয়ার্ড দেখে। নেক্সট, ভারতীয় ন্যায় সংহিতা, তার ইম্পর্টেন্স, তার রোল প্রেজেন্ট সিনারিওতে, খুব ইম্পর্টেন্ট টপিক। সাম্প্রতিককালে তোমার বাংলাদেশে একটা বিশাল বড় ক্রাইসিস গেল, তার রেশ এখনো চলছে, তার ভালো দিক খারাপ দিক, ইন্ডিয়াতে তার ইম্প্যাক্ট কি, ইম্পর্টেন্ট। নেইবার পলিসি অফ ইন্ডিয়া, তো রিসেন্টলি দেখা যাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের তো সম্পর্ক খুব ভালো, সারাটা জীবন ধরে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো হয়ে রয়েছে, তেমনভাবে চায়নার সম্পর্ক ভালো হয়ে রয়েছে। তো রিসেন্টলি দেখা গেল সম্পর্ক আরো ভালো হয়ে যাচ্ছিল কি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইস্যু মাঝখান দিয়ে হলো। তাহলে চারিদিক থেকে ভারতবর্ষ জিও পলিটিক্যাল কিন্তু খুব অদ্ভুত রোল প্লে করছে, যেখানে চারিদিকে সমস্যাগুলো কিন্তু বাড়ছে। একে তো দুইজন আপদ ছিলই ওপরে আর এই দিকে, চায়না এবং পাকিস্তান। এখন আবার প্রায়শই দেখা যায় যে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্টটাকে বেশ জোর দিচ্ছে বাংলাদেশ, যেটা মালদ্বীপও কদিন আগে করছিল। তো শ্রীলঙ্কা আবার এখন বেশ কিছু ট্যুরিজমে সাহায্য করার জন্য চেষ্টা করছে। তো সেখানে ইন্ডিয়ার অবস্থান কি হতে পারে, এই যে আজকে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আজকে ইন্ডিয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্ডিয়ান ওশিয়ান এই বেল্টটাতে, সেই ইন্ডিয়ান ওশিয়ান বেল্টে কি কি স্কিম ইন্টারন্যাশনালি করছে, যে G20টা গেল, তো G20 সামিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ভিশনারিজ গুলো কি, বিভিন্ন রকম মানে তোমার কনফারেন্স হয়েছে বিভিন্ন রকম টপিকের ওপর, ট্রেডের ওপর হয়েছে কনফারেন্স, তোমার কি বলে কমার্সের ওপর হয়েছে, তাছাড়াও তোমার ক্লাইমেটের ওপর হয়েছে। তো G20 যে বিভিন্ন রকম সামিটস গুলো, তার ভূমিকাগুলো কি, এবং সেখান থেকে তোমাকে অন্যান্য সোলার অ্যালায়েন্স হচ্ছে সৌরশক্তিকে এগিয়ে যাওয়ার জন্য, এই সমস্ত কিছুর জন্য কি ভূমিকা পালন করতে পারে সেটা তোমাকে কিন্তু দেখতে হবে। এছাড়া তোমার রয়েছে, কেন দেখতে হবে স্যার, আমি আবার বলছি, সোশিও পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড ডিফেন্সের ইস্যু যা রয়েছে এখানে। তাই নেক্সট, আনএমপ্লয়মেন্ট, ভারতবর্ষে রিসেন্ট ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট ইস্যুটা কি সমস্যাদায়ক হয়েছে না সমস্যাদায়ক হয়নি, সেখানে স্কিল ডেভেলপমেন্টের জায়গা কি ইউথরা নিজেদেরকে নিয়ে যেতে পারছে নাকি পাচ্ছে না। আজকে দেখা যাচ্ছে এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসতে পারে, যেটা 9 নম্বরে তোমাদের দিয়েছি, লোয়ার এনরোলমেন্ট রেট ইন হায়ার এডুকেশন। প্রায়শই দেখা যাচ্ছে আজকে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেমন স্যার একটা কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে প্রাইভেটাইজেশন ইন দ্য এডুকেশন সেক্টর, এটাও ইম্পর্টেন্ট। দেখো সবটা সম্পর্কিত জিনিস। আবার দেখো উচ্চ মানে কলেজে প্রচুর ছেলে মেয়ে ভর্তিই হচ্ছে না, অনার্সের সিট ফাঁকা থাকছে, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক। আজকে হাই এডুকেশন করার জন্য, গ্র্যাজুয়েশন করার জন্য অনেক ছেলে যাচ্ছেই না, মাস্টার্স করলেও ডিস্টেন্সে করে নিচ্ছে, সেই মাস্টার্সটা ঘরে ঘরে আজকে মাস্টার্স, কিন্তু তোমার সেই বিষয়ের ওপর কতখানি কমান্ড পারবে না কেউ। তোমরা নিজেরাও জানো যে স্যার মাস্টার্সটা করেছে, কিন্তু সাবজেক্টের উপর কতখানি কমান্ড যদি বলা হয়, তাহলে সেখানে কি আমার স্কিল রয়েছে, এটাও তো সমস্যা। তাহলে আজকে লোয়ার এনরোলমেন্ট রেট ইন দ্য হায়ার এডুকেশন, এই সমস্যাটা কি, তার সঙ্গে প্রাইভেটাইজেশন ইন দ্য এডুকেশন সেক্টর, তার সঙ্গে তোমার আনএমপ্লয়মেন্টের কোনো সম্পর্ক আছে কি নেই। এ দেখো তিনটে আলাদা আলাদা করলে আলাদা করা যায়, আবার তার কোথাও না কোথাও সূত্রগুলোও রয়েছে, এই মাদার নোটগুলো তোমার সব দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে স্যার এই যে বললাম ইন্টারন্যাশনাল ইস্যুস, শুধু বাংলাদেশ নয়, দেখো রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল, এগুলো তোমার কিন্তু বছর দুয়েকের মধ্যেই বড় সড়ো ইভেন্টস। ইরান ইসরায়েল ঘটনা এখনো চলছে, রাশিয়া ইসরায়েল ইউক্রেনের সমস্যা এখনো তার রেশ রয়েছে। তাই যেগুলো রেশ ঘটমান বর্তমানে রয়ে যাচ্ছে, সেই খবরগুলো থেকে কিন্তু আমরা দেখছি সাম্প্রতিককালে আগের বারগুলোতে কোশ্চেন এসছে। তাহলে রাশিয়া ইউক্রেন সমস্যা, ইরান ইসরায়েল সমস্যা, তার রেশ রয়েছে। বা আজকে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম, একটা কথা উল্লেখ করেছি, ইন্ডিয়ান ডিফেন্স অনেক কিছু অ্যাক্টিভিটিস নিয়ে এসছে। এই সমস্ত টপিকগুলোকে কিন্তু তোমাদের নোট দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে, যারা জয়েন করোনি ডেসক্রিপশন বক্স দেখবে, জয়েন করে যাবে সঙ্গে সঙ্গে। এবং আবার বলছি, এই যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, সেটা বাংলা হোক কি ইংরাজি হবে, কি ডেসক্রিপটিভ জিকে হচ্ছে, কি ম্যাথ হবে, করো, বাট মাদার নোট তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে স্যার অ্যান্সার রাইটিং করাটাও অভ্যেস করো, ঠিক আছে। একটু স্যার খবরের কাগজ যদি কিনতে না পারো,
ভাই গুগল ক্রোম খুলে যে কোনো খবরের যে সাইটসগুলো আছে সেটা একদম আর্টিকেল পড়ার চেষ্টা করো, কারণ যত তুমি শব্দ পড়বে, শব্দ বন্ধ জানবে, তোমার বাক্য রচনা ঠিকঠাক হবে, তাহলে তোমার কাটাকাটি কম হবে। হাতের লেখা ঠিক করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে না, তো হাতের লেখা ঠিক করা, ঠিকঠাক করে লেখা, তো ফ্রেমিংটা খুব ইম্পর্টেন্ট। আর আমি এখনো বলছি, যারা যারা আজকে প্রথমবারের জন্য দেখছো চ্যানেলটা, তারা এই চ্যানেলটাকে খেয়াল করে রাখো। আমাদের যে এক্সাম কমন অ্যাচিভার সিরিজ, সেটাকে তুমি পারলে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর প্লে লিস্টে গিয়ে এই আর্ট অফ অ্যান্সার রাইটিং কিন্তু মন দিয়ে বাবা দেখে নাও, না হলে খুব মুশকিল। তাহলে আজকে আমরা কি শিখলাম স্যার? কোন টপিকগুলো কিভাবে আমরা পড়বো, কত নম্বরে কোশ্চেন আসছে, টাইম ম্যানেজমেন্ট কি, কিভাবে আমরা কোন টপিকগুলো কত নম্বরে আমরা ম্যানেজমেন্টটা করব, সেটা শিখলাম। আগের দিন আমরা আর্ট অফ অ্যান্সার রাইটিং শিখেছিলাম, আজকে আমরা কোশ্চেনের সেগমেন্টেশন বা স্ক্যানশনটা শিখে নিলাম। এরপরের দিন থেকে আমরা ডাইরেক্ট একটা টপিক ধরবো, তার অ্যানালিসিস করা এবং সেটাকে অ্যান্সার আসলে কিভাবে লিখতে হবে সেটা করব, টপিক ওয়াইজ করার চেষ্টা করব। তো প্রথম দুটো ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা কি করলাম, কি করে ভাবতে হয়, কিভাবে লিখতে হয়, কেন লিখবো, কোশ্চেন কিভাবে আসছে, কতখানি টাইম পাবো, তার আগের মাঠটা দেখে নিলাম। এবার মাঠে যাওয়ার পরে এবার ব্যাটে বলে লাগাতে। ক্লিয়ার স্যার? তাহলে আজকে এই অবধি রাখলাম, পরের দিন পরের টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।